সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টেলিটক 3G টাইম স্পোর্টস। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। 1971 সালে অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা। আর এই লাল সবুজের পতাকা পাওয়ার পেছনে যার অনেক অবদান, তিনি হচ্ছেন স্বাধীন বাংলাদেশের কিংবদন্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নানা বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব বাংলাদেশের খেলাধুলার ডেভেলপমেন্ট নিয়ে। আর এজন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক উইং কমান্ডার শেখ জাফর আজিজ মুকুলকে। শেখ জাফর আজিজ মুকুল, কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। জাফর আজিজ মুকুল, আমরা জানি যে দীর্ঘদিন ধরে আপনি স্পোর্টস নিয়ে কাজ করছেন এবং স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটিয়েছেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশের স্পোর্টসকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। বাংলাদেশের খেলাধুলার বর্তমান অবস্থা নিয়ে যদি আপনি আমাদেরকে বলেন। বাংলাদেশ স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে হয়, ইন জেনারেল যদি সব স্পোর্টস ডেভেলপমেন্টগুলো করতে হয়, তাহলে প্রথমে আমাদের প্রয়োজন হবে যেটা হলো তৃণমূল পর্যায় থেকে আমাদেরকে বেছে বের করে আনতে হবে প্লেয়ারদেরকে। তারপর আমাদের দেখতে হবে স্পন্সরশিপ নিয়ে। স্পন্সরশিপ যদি ঠিকমতো না পাওয়া যায় তাহলে ডেভেলপমেন্ট ভেরি ডিফিকাল্ট আমাদের দেশে। বিশেষ করে বিভিন্ন কর্পোরেট অফিসগুলা, যা প্রাইভেট কোম্পানিগুলা বা বিভিন্ন ধরনের যে বড় বড় অর্গানাইজেশন আছে, তারা যদি স্পন্সর করে তাহলে আমাদের স্পোর্টসের ডেভেলপমেন্ট করতে খুব সুবিধা হবে। সেটা যখন দেখা যাচ্ছে যে এখন এই জিনিসটা একদম কমে গেছে থেকে, আগের মতো আর এখন নেই বলতে গেলে। খুব কম লোকে স্পন্সর করতে চায়। আমি একটু বলতে চাচ্ছি যে আমরা দেখেছি যে দেশগুলো এখন আপনার স্পোর্টসে অনেক ডেভেলপ করেছে, সেখানে দেখেছি ছোটবেলা থেকে কিন্তু একজন শিশুকে কিন্তু তাকে বলা হয় যে তুমি এই খেলাধুলাতে এই ইভেন্টে যাবে। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখা যায় যে 15 থেকে 20 বছর যখন হয়, 15 বা 20 বছর যখন হয়, তখন কিন্তু তাদেরকে বলা হয় তুমি এই ইভেন্টে যাবে, তুমি এই ইভেন্টে যাবে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? তখন কিন্তু আর অনেক কিছু করা সম্ভব হয় না। কারণ কি তাদের মাসেল ডেভেলপমেন্ট ওইভাবে করে না। কারণ তারা ছোটবেলা থেকে যদি না খেলাধুলা করানো শেখানো হয়। আর আরেকটা সবচেয়ে বেশি বড় অন্তর আসলে আমাদের দেশে, যে আমরা স্পোর্টসম্যানদেরকে তাদের যে ভবিষ্যৎ যে একটা যে এস্টাবলিশমেন্ট হওয়ার যে একটা চিন্তা ভাবনা, সেটা তাদের মাথার ভিতরে সবসময় থেকেই যায়। কারণ তাদেরকে আমরা বেশি পয়সা দিতে চাই না, বা তাদেরকে কোনো একটা ভালো চাকরি দিতে চাই না, বা তাদের লেখাপড়ার ব্যবস্থাটা কেমন হওয়া উচিত সেগুলোর দিকে আমরা দেখি না। আমরা জানি যে আপনি বিভিন্ন দেশে এই খেলাধুলার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য কাজ করছেন, কিন্তু আমাদের দেশে কিন্তু প্রশিক্ষণের কিন্তু অনেক বড় অভাব কিন্তু। ঠিক আছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা হলো কি, প্রশিক্ষণের তো অবশ্যই অভাব। কারণ প্রশিক্ষণ দীর্ঘমেয়াদী যদি প্রশিক্ষণ না হয় তাহলে সেই স্পোর্টসে ডেভেলপ করা ভেরি ডিফিকাল্ট। কারণ এটা এবং ক্লোজ ক্যাম্পিং, যেখানে ক্লোজ ক্যাম্পিং এর ব্যবস্থা থাকবে এবং ক্লোজ সুপারভিশনে রাখতে হবে, তাহলে কিন্তু স্পোর্টস ডেভেলপমেন্ট করা ভেরি ডিফিকাল্ট। এবং ডিসিপ্লিন থাকতে হবে, ডিসিপ্লিনের ভিতরে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। জনাব জাফর, আপনি এর আগে বলছিলেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর নিয়ে সরকার কিন্তু বাধ্য করে দিয়েছে, কিন্তু তারা কিন্তু সেভাবে কিন্তু এখন পর্যন্ত করছে না। তাহলে এইটার জন্য আমরা কি করতে পারি? এটা অ্যাকচুয়ালি আমাদেরকে কনভিন্স করতে হবে। বিভিন্ন কোম্পানির চেয়ারম্যানদেরকে, এমডি যারা আছেন, ওনাদেরকে কনভিন্স করা দরকার যে আপনারা একটু আমাদের স্পোর্টসের দিকে একটু নজর দেন, যাতে আপনারা যদি স্পন্সর না করেন কিভাবে এই দেশের স্পোর্টস ডেভেলপ করবে, তাহলে তো আমাদের সমাজটাই পুরো অন্যদিকে চলে যাবে। কারণ যত স্পোর্টস, যে দেশ বেশি স্পোর্টসে ডেভেলপ, সেই দেশের সমাজ ব্যবস্থাও কিন্তু অনেক উন্নত। আপনি দেখেন, খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে যেমন মাঠ নাই, খেলার মাঠ নাই, ছেলেপেলেরা খেলতে পারছে না, ওই জন্য অল্প বয়সে তারা ড্রিল্ড হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত জিনিসের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে যদি আমাদের বন্ধ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে আপনার এই স্পন্সরশিপ যারা করেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে হবে প্লেয়ারদেরকে, যাতে তারা ভালো করতে পারে, যাতে তারা ভবিষ্যতে আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে বিদেশ থেকে।
তো এই স্পন্সরশিপ খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আপনার সাথে একটু একটু বলতে চাচ্ছি যে আসলে আমরা দেখেছি আপনারা যারা বিভিন্ন বাহিনীতে যারা কাজ করছেন স্পোর্টস নিয়ে, সেখানে কিন্তু তারা কিন্তু স্পোর্টস পারদর্শী, কিন্তু আমরা আজকে যারা আমাদের যে অন্যান্য সংগঠনগুলো চালাচ্ছে, আপনার ফেডারেশনগুলো চালাচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকে কিন্তু মানে স্পোর্টসের উপরে তাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারা বিভিন্নভাবে তাদের লবিং করে, বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু এক একটা পজিশনে বসে আছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? না, এই বিষয়গুলো তো প্রধান অন্তরায় হয়ে যায় যখন আমাদের ডেভেলপমেন্টের ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একজন ভালো স্পোর্টসম্যান যদি এই দিকে আসে, সংগঠক হয়, তাহলে তার যে ভিতর থেকে যে একটা ফিলিংস আছে খেলাধুলার প্রতি, সেই ফিলিংসটা দিয়ে যদি সে কাজ করে তাহলে এটা ডেভেলপমেন্ট করা আরো বেশি সম্ভব। কিন্তু যারা আছে এইভাবে, তারাও যে ডেভেলপ করতে পারবে না ঠিক তা না, কিন্তু তাদের থেকে আমার মনে হয় যারা স্পোর্টসের সঙ্গে রিলেটেড বা যারা বাইরে থেকে ট্রেনিং করে আসছে বা অনেক দিন ধরে ন্যাশনাল টিমে খেলেছে, এই ধরনের যারা আসছেন তাদেরকে যদি নিয়ে এই অর্গানাইজেশন গুলাতে যদি কাজ করানো যায় তাহলে ডেভেলপমেন্টটা কুইক হয় আর কি। কারণ তারা জানে, ন্যাশনাল টিমে খেলেছে অনেক বছর, তারা জানে যে কি করলে কি হতে পারে, কোন দিক দিয়ে ডেভেলপ করলে কোনটা হতে পারে। এগুলা যদি করা যায় তাহলে আরো ভালো ডেভেলপমেন্ট, কুইক ডেভেলপমেন্ট যেটাকে বলে, সেটা কুইক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যারা স্পোর্টসম্যান ছিল না, হয়তো কোনো সোর্স থেকে এসেছে, তারা তো ওই নলেজটা নাই, যে ছোটবেলা থেকে বা ন্যাশনাল টিমে খেলে নাই বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা নাই, কিন্তু তারা তাদের হয়তো অভিজ্ঞতা দিয়ে করছে, কিন্তু ওই জন্য ডেভেলপমেন্টটা ওরকম স্লো হচ্ছে। কিন্তু এই জন্য দরকার আসলে যারা স্পোর্টস রিলেটেড, যারা স্পোর্টসম্যান ছিল, অনেকদিন ধরে খেলেছে ন্যাশনাল টিমে, তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে যারা বিদেশ থেকে ট্রেনিং করে আসছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে দিয়ে এই সাইটগুলোকে, বিশেষ করে ট্রেনিং সাইটগুলোকে ডেভেলপমেন্ট করাতে হবে। জনাব জাফর আলী, আমি আরেকটি বিষয় আসবো যে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে স্পোর্টসের যে মান, এখন আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলগুলোতে কিন্তু স্পোর্টস নিয়ে কিন্তু তারা কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম চালাচ্ছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো মনে করেন আগে যেমন ছিল, এখন আমি আরো দেখছি আরো কমে গেছে। যেমন আগে ইউনিভার্সিটিতে অনেক কোটায় স্টুডেন্টদের ভর্তি করা হতো, ভালো প্লেয়ারদেরকে, এখন ওরকম ওইভাবে ভর্তি করা হয় না, বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতেও ওরকম ভর্তি করা হয় না, যার জন্য তারা পড়াশোনা অনেক, এই স্পোর্টসম্যান গুলা পড়াশোনা অনেক পিছিয়ে যায়। এরকম যদি কিছু কোটা রাখা যায় প্লেয়ারদের বেলায়, তাহলে তারা আরো ভালো করতে পারে, লেখাপড়া ভালো। আমি আসবো, আমাদের অনুষ্ঠানের বিরতিতে যাওয়ার সময় হয়েছে, তার আগে আপনার শেষ প্রশ্ন যে আসলে আপনি বাংলাদেশের স্পোর্টস সম্পর্কে কতটুকু আশাবাদী? না, আমি আশাবাদী যে আমাদের যদি অর্গানাইজ ওয়েতে যদি করা যায়, স্পোর্টসটাকে ডেভেলপ করা যায়, তাহলে আমরা আসলে আরো বিদেশ থেকে আমাদের সুনাম বয়ে আনতে পারবো এবং আমরা আরো ভালো করতে পারবো। আমরা বেশ কয়েকটা ইভেন্টে অলিম্পিক লেভেলে পৌঁছানো সম্ভব এবং সেখান থেকে ভালো রেজাল্ট করে আসা সম্ভব। জনাব জাফর আজিজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দেখা হবে আরো একদিন, অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। বিরতির পর আমাদের সাথে যোগ দেবেন বাংলাদেশ স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকেরিয়া পিন্টু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টসে। আমরা আগেই বলেছি বিরতির পর আমাদের সাথে যোগ দেবেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকেরিয়া পিন্টু। পিন্টু ভাই, আমরা যেটা বলছিলাম যে বিজয়ের মাস আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আপনারা যে ফুটবল টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার সেই স্মৃতিময় মুহূর্তটুকুর কথা যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। যেহেতু এটা বিজয় দিবস, আমাদের যাদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আসলে ফুটবল যে মুক্তিযুদ্ধের হাতিয়ার করতে পারি আমরা, সেটা আমরা প্রমাণ করেছিলাম যখন বঙ্গবন্ধু সেই 7 মার্চের বক্তৃতা দিলেন, যার কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তখন আমি মনে করলাম, তখন আমি ঢাকাতে, তখন মনে করলাম যে আমার হাতে তো ফুটবল আছে, ফুটবল নিয়ে তো আমি জনমত সৃষ্টি করতে পারি, আমি মুক্তিযুদ্ধের ফান্ডে টাকা তুলে দিতে পারি। এইটা তখন আমার, এর আগেও আমি একটু বলতে চাই যে আমরা যখন পাকিস্তান ফুটবল টিমের চান্স পেতাম, আমরা খুব কষ্ট আমাদের হতো, কারণ তারা সবসময় আমাদের বলতো, ওয়েস্ট পাকিস্তান প্লেয়ার মাখরানি, তারপরে বেলুস্তান, পাঞ্জাবিরা বলতো, এ লোক চাউল খাতা है, क्या फुटबॉल खेलेगा।
এবং আমাদেরকে যত মানে পাকিস্তান টিমটা আমাদের যতগুলো বাদ দেওয়া যায় Sure. এই জন্য তারা এখানে কিন্তু তারা ট্রায়াল নিত না। Sure. তারা নিয়ে যেত করাচিতে কিংবা লাহোরে কিংবা রাওয়ালপিন্ডিতে, যাতে ওখানে আমাদের মেরিটে মানে ট্রায়ালের সময় মেরিটে আমাদের আউট করতে পারে, রাইট। চেয়েছিল। তো আমরা সেইভাবে কিন্তু একটা মারলে আমরা দুইটা মারতাম। আচ্ছা আচ্ছা মানে আমাদের যে রক্ত ছিল তখন বাঙালির যে রক্ত, আচ্ছা আচ্ছা সেই রক্তটা আমরা তাদের দেখাতাম যে আমরা আচ্ছা। চাউল খেয়ে আমরা ফুটবল খেলি না। আচ্ছা তো আমরা এটা প্রমাণ করছি চাউল খেয়েও কিন্তু দেশ স্বাধীন হতে পারে, Sure. তোমরা রুটি খাও কিন্তু আমাদেরকে আটকাইতে পারো না। তো সেইটা আমরা যখন এই এত আমাদেরকে যখন আমাদের অত্যাচার করা হতো তখন আমরা কয়েকজন প্লেয়ার, যেমন আমরা সেই সময় চান্স পেয়েছিলাম গোলাম সাহেব টিপু, হাফিজউদ্দিন, শান্টু, তারপরে প্রতাপ শঙ্কর হাজরা, এই যে আমরা কয়েকজন চান্স পেয়েছিলাম তখন আমরা রাতে কিন্তু আমরা আর আমাদের আলাদা একটা তারা ইয়ে করতাম। আমার মনে হচ্ছিল যে আমরা একটা অস্পৃশ্য জাতি, মানে আমাদেরকে দেখলেই তারা মানে দূরে সরে যেত, আচ্ছা আচ্ছা আমাদের কথা বলতো। হ্যাঁ হ্যাঁ তো এইটা হয়তো আমরা রাতে অনেক সময় মিটিং করতাম আমরা যে আমরা ভাই একটা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র চাই। আচ্ছা সেই প্রতিফলনটা কিন্তু উনি 7ই মার্চে উনি যখন বললেন Sure. তখন আমার মনের ভিতরে সেই কথা মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা যে চাউল খেতে কে ফুটবল খেলে না, এইটা কিন্তু তখন আমার মনের মধ্যে লাগলো। আচ্ছা আচ্ছা যে আমরা দেখি চাউল খাই যদি ফুটবলে কিছু করতে পারি, সেই জন্য আমি মুক্তিযুদ্ধের জন্য আমি স্বাধীনতা বক্তৃতার পরে কিন্তু আমি তখন ঢাকায়, তখন আমি মনে করলাম যে ঢাকা থেকে তো আমি ফুটবল টিম করতে Sure. পারবো না, আমাকে বর্ডারে কাজ করতে হবে। আমি তখন নওগাঁ, আমার প্রত্যেক বাড়ি নওগাঁ বর্ডার, ওখান থেকে 35 মাইল দূরে আচ্ছা আচ্ছা বালুঘাটে। হ্যাঁ 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 তখন আমি মনে করলাম যে নওগাঁতে গেলে আমি ওই পারে যে ভারতে যে আমি একটা ফুটবল টিম করব। 7ই মার্চের পরে আমি 10 কি 11 তারিখটা মনে নাই, Sure. আমার মানে আমার স্বস্তিক আমি চলে গেলাম আমার নওগাঁর বাড়িতে। কিন্তু আমার মনের ভিতরে কিন্তু এই ফুটবল টিম একটা করে আমি জনমত সৃষ্টি করবেন সেই বিষয়টা রয়ে গিয়েছে। সেইটা কিন্তু আমার মনের ভিতরেই ছিল। তখন আমার বন্ধু আওয়ামী লীগের যে জেনারেল ছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আচ্ছা আচ্ছা ও আমাকে একটা দায়িত্ব দিল যে তুই তোর পাড়াতে হ্যাঁ, হ্যাঁ। কিছু মুক্তিযোদ্ধাদের একটা প্রাইমারি ট্রেনিং আচ্ছা, আচ্ছা। এক্সারসাইজ দিয়ে করা লাগে, Okay, হ্যাঁ। ওরা তো যুদ্ধে যাবে, সেই যে এক্সারসাইজটা করা লাগে সেটা তুই করে দে। তা আমি তখন করলাম কি, আর 200 করে আমাকে মুক্তিযোদ্ধা দিল, আমি ওটা ট্রেনিং দিতে গেলাম, এক্সারসাইজ তাদের ফিটনেসটা আচ্ছা, আচ্ছা। করতে লাগলাম। Sure. এর মধ্যে জলি বললো যে আমি তো ইয়েতে যেতে হবে, আমি ইন্ডিয়াতে যাই, তোমাদের জন্য থাকার ব্যবস্থা তো করতে হবে, আচ্ছা, আচ্ছা। আমি চলে যাই। তখন ওটা 22 এপ্রিল আচ্ছা। ও চলে গেল। হ্যাঁ 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 তখন ও চলে যাওয়ার পরে কিন্তু 23 এপ্রিল হ্যাঁ হ্যাঁ তারা বগুড়ার থেকে পাকিস্তান আর্মি একটা সেল মারলো। আচ্ছা মানে আমাদের একটা সিনেমা হল আছে খুব নাম করে, তার সিনেমা, ওখানে পড়ার পরে তখন আমরা ঘাবড়ে গেলাম। আচ্ছা কারণ আমাদের এমন একটা জায়গায় আমরা আছি যে রাজশাহী থেকে আমরা বগুড়াতে যদি যাই হ্যাঁ। তাহলে আমরা কিন্তু স্যান্ডউইচ হয়ে যাই। আচ্ছা 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 তো আমি সেইভাবে যখন বেরিয়ে পড়ো তখন আমি কিছু মুক্তিযোদ্ধাদের নিয়ে আমি গাড়ি কয়েকটা 2-3টে জিপ নিয়ে তাদের নিয়ে অস্ত্র নিয়ে আমি চলে গেলাম আচ্ছা, আচ্ছা। ওই বালুঘাটের বর্ডারে যে তারপর আমি ভিতরে ঢুকলাম। আচ্ছা আচ্ছা তো সেখানে যাই দেখি যে অলরেডি জরির একটা ক্যাম্প করেছে, হুম, হুম, রিসেপশন ক্যাম্প। হুম, তো ওইখানে রিসেপশন ক্যাম্পে আমাকে দেওয়া হলো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, আর জরি হলো ওটা কমান্ডার। কিন্তু আমার কিন্তু ওই মনের ভিতরে খালি ফুটবল টিম। তো আমি ট্রেনিং নিয়ে অলরেডি ট্রেনিং নিয়ে আমি সম্মুখ যুদ্ধে যাব, তখন এর মধ্যে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল সাহেব উনি একটা চিঠি দিলেন যে তোমাকে এখন থাকা লাগবে না, তুমি এখানে আসো, আচ্ছা, আচ্ছা। টিম হচ্ছে, টিম নিয়ে জনমত সৃষ্টি করো হুম, হুম। এবং এটা খেলে খেলে তুমি ফান্ডে টাকা দাও। আচ্ছা আচ্ছা আমি কিন্তু সম্মুখ যুদ্ধে যাওয়ার প্রস্তুত হয়ে দিই। আচ্ছা আচ্ছা কিন্তু আমার সহধর্মিনী আমার ক্যাম্পে ছিল, সে আচ্ছা। বলে যে না, তুই ফুটবল তোমার জীবন, আচ্ছা। ফুটবল নিয়ে এতদিন তুমি ইয়ে করেছো, আচ্ছা, তুমি আচ্ছা। ফুটবলে চলে যাও। হুম, হুম। যাক, আমি মুক্তিযুদ্ধরাও আমাকে ছাড়তে যাচ্ছিল না। Sure. তারপর তারা আমাকে আমার ওয়াইফের এখন জোর করে আমাকে পাঠায়। আচ্ছা তো আমি ওখানে যখন গেলাম হুম, হুম। মুজিবনগর, তখন তো ওই কলকাতা কিন্তু তখন বলা হতো না, হ্যাঁ, হ্যাঁ, এটা মুজিবনগর, যেহেতু আচ্ছা, আচ্ছা। স্বীকৃতি পাইনি তো Sure. সেই জন্য ওই মুজিবনগর বলছি। হুম, হুম। তো আমি মুজিবনগর যেয়ে দেখি যে অলরেডি তারা একটা প্ল্যান করেছে, একটা আচ্ছা। ফুটবল টিম করার প্রায় হওয়ার পথে। ওই আমাদের স্বপ্নদোষটা যে আলিমাম, হুম, 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 প্যাটেল ছিল, হুম, হুম। তারপরে প্রতাপ শঙ্কর হাজরা ছিল, আচ্ছা। আশরাফ ছিল, এরা টিম একটা অলরেডি পথে। আচ্ছা। কারণ আমাকে পেয়ে তারা খুব খুশি হয়ে গেছে, হ্যাঁ, যে হ্যাঁ। একটা সিনিয়র প্লেয়ার আমরা হুম, পেয়েছি, হুম, হুম, খুশি হলো। তারপর আমরা একদিন আমার অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল সাহেবের সঙ্গে, তাজউদ্দিনের সঙ্গে দেখা করলাম। হুম, হুম। উনি বললেন যে দেখো তোমরা এখন ইয়ে করো, একটা ফুটবল টিম তৈরি করো, এবং যারা বর্ডারে আছে হুম, হুম। তাদেরকে, যারা ফুটবল প্লেয়ার বর্ডারে আছে তাদের একটা আকাশবাণী থেকে একটা ইয়ে করে একটা তুমি একটা অ্যানাউন্স করো যে তারা যেন মুজিবনগরে চলে আসে। Sure. তারপর এরকম আমরা এরকম করলাম, প্রায় 40 জন প্লেয়ার আমরা ওখানে যা উপস্থিত হলাম। আচ্ছা, আচ্ছা। উপস্থিত হওয়ার পরে আমরা ট্রায়াল হলো একটা, 2 দিন ধরে ট্রায়ালের পর আমরা 30 জন সিলেক্ট করবো। আমি যেহেতু সিনিয়র, আমাকে ক্যাপ্টেন বানালো, আর আমার পরের সিনিয়র ছিল
প্রতাপ সংঘ রাজা, আচ্ছা আচ্ছা তাকে ভাইস ক্যাপ্টেন বানানো হলো। তারপরে এরপরে তো টিম আমরা প্র্যাকটিস করলাম। এর মধ্যে 24শে জুলাই আমাদের প্রথম খেলা হলো নদিয়ার কৃষ্ণনগর মাঠে। তো আমরা 23 তারিখে, তার আগে আমরা ডিসিশন নিলাম যে আমার খেলার আগে আমরা প্রথমে আমরা দৌড়ানোর পরে এই পতাকাকে ইন্ডিয়ান পতাকার সঙ্গে আমরা উত্তোলন করব এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে, আমাদের দুই দেশের পতাকা উত্তোলন করতে হবে। এইটা কিন্তু আমরা 23 তারিখে তাদের জানাই দিলাম। আমরা 24 তারিখ কিন্তু খেলা। আচ্ছা, কিন্তু আমরা যখন গেলাম ওখানে যখন পুছলাম, তখন আমরা ওটা বললাম যে ভাই আমাদের সেই ইয়েতে আবেদনটা আপনি কি করেছেন? ঠিক আছে, আমরা খেলার দিনে আপনাদেরকে আমরা তো 5টার সময় খেলা নদী একাদশের সঙ্গে, স্টেডিয়াম অলরেডি লোক ঢুকেছে, ম্যাক্সিমাম লোক কিন্তু দর্শক কিন্তু বাংলাদেশ থেকে আসছে, মেহেরপুর কুষ্টিয়া থেকে, তখন বর্ডার খোলা ছিল, যে কোনো সময় কোনো পাসপোর্ট ছিল, যে কোনো সময় যাওয়া যেত। তারা এসে তারা সব ম্যাক্সিমাম পুরা স্টেডিয়াম মানে পুরা দর্শকে পরিপূর্ণ ছিল, আমরা এটা শুনেছি, পরিপূর্ণ ছিল। তারপরে আমরা যখন বুট পরে তখন যে সময় আমাদের সেই ইয়েতে আমাদের আবেদনটা আপনি কি করেছেন? ভাই আমরা তো পারবো না, ইন্টারন্যাশনাল ল আছে, আমরা আপনার দেশের সঙ্গে আমাদের পতাকা উত্তোলন করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমরা তখন বুট খুলে ফেললাম, আমরা খেলবো না, আমরা চলে যাবো। কিন্তু এদিকে ওই আমাদের দেশের মতো ভাঙাচুর করে দিল। সোয়া 5টা পর্যন্ত দেখা যায় নাই, টিম নাই, তার মনে করছে যে খেলা হবে। তখন এই ডিসি সাহেব ডিকে ঘোষ উনি করলেন কি, উনি বলেন যে ঠিক আছে, উনি মিটিং করে বলেন যে ঠিক আছে 10 মিনিটের জন্য আপনার দেশের পতাকা আমাদের পতাকা উত্তোলন করুন। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি বললাম যে আপনি 1 মিনিটের জন্য করেন। আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে, মানে সে যে কি আমি বলতে পারবো না। তারপরে আমরা গেলাম মাঠে যে আমরা প্রদক্ষিণ করলাম আর আমরা ওই ফ্ল্যাগের মতো তখন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের ম্যাপ আমরা দেখালাম, ভাই এই জন্যে আমরা এই দেশের জন্য, যুদ্ধের জন্য আমরা এসেছি, ভাই আপনার সমর্থন আমাদের দেবেন। তখন সকলে দর্শক জয় বাংলা এগিয়ে চলে, আমরা দেশ স্বাধীন হবে। ভেরি ইন্টারেস্ট। আমরা আসলে অনেক আনন্দিত এবং আপনি জানি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তা আমরা আসবো যে আমরা একটি বিষয় মানে বলবো যে আমি একটু এখানে বলে রাখি, এটা একটা আমাদের একটা ঐতিহাসিক, কিন্তু আমরা একটা রেকর্ড করেছি। আচ্ছা, অবশ্যই এটা ঐতিহাসিক রেকর্ড। আমি এইটার সাথে একটু লিঙ্ক করতে চাচ্ছি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সেদিন যদি এই ধরনের একটি ডাক না দিতেন, হয়তো বা আমাদের পক্ষে এত কিছু করা সম্ভব হতো না। আমরা হয়তো ফুটবল প্লেয়ার, আমার মনে হয় ওইটা হয়তো ফুটবল টিম করবো, যার কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে, অনেকে সঙ্গীত নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, অনেকে সংস্কৃত নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তো সুতরাং এই যে জিনিসটা তখন আমাদের একটা আমার বিশেষ করে আমার একটা অনুপ্রেরণা হয়েছে। তো আমি যখন আমরা গেলাম, যখন করলো, তখন দুইজন পতাকা, আমি এদের ক্যাপ্টেন। আমার গর্ব কিন্তু এইখানে যে আমি কিন্তু আমাদের পতাকা প্রথম উত্তোলন করেছি স্বীকৃতি ছাড়াই। আর ডিসি সাহেব করেছেন তার দেশের পতাকা। আমার দুইটা স্ট্যান্ড ছিল, উনি ভারতের পতাকার স্ট্যান্ডে ছিলেন, আমি বাংলাদেশ, দুইজনের পতাকা উত্তোলন করা হলো, দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হলো। সে যে কি মানে ঐতিহাসিক কি, সেটা আমি এখন ভাষায় বলতে পারবো না। সেই দিন কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। আরেকটা জিনিস হলো, আমি এই সরকার ধন্যবাদ দিই এই জন্যে যে এই যে দেশে বিদেশে যারা আমাদের স্বাধীন সংগ্রামে যারা অবদান রেখেছে তাদের স্বীকৃতি সহ তাদের সম্মানও দেওয়া হয়েছে, তাই না? কিন্তু যে লোকটা চাকরি চলে গেছে সেই লোকটা কিন্তু স্বীকৃতি পায় না, কিন্তু তাকে কিন্তু আমি মনে করি ইন্দিরা গান্ধীর পরে কিন্তু সেই স্বীকৃতি তাকে দেওয়া উচিত। জাকির পিন্টু ভাই, আমরা একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আমরা বলবো যে বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে যদি আপনি একটু কথা বলেন, যে আপনাদের সময়কার ফুটবল আর এখনকার ফুটবল। আমাদের কিন্তু আমরা যতগুলো আমি কোচের সংস্পর্শে আছে দেশে বিদেশে, আমাদের কিন্তু পটেনশিয়ালিটি আছে। আমরা 1 মাস 1.5 মাসে প্র্যাকটিস করে আমরা যে খেলা খেলি সেটা কিন্তু একটা অপূর্ব, মানে এবং সমস্ত কোচরা বলেছে যে তোমরা 1 মাস 1.5 মাসের পরে এত ভালো খেলো কি করে। আমাদের কিন্তু পটেনশিয়ালই আছে, সবকিছু আমাদের কিছু আছে, কিন্তু আমাদের প্ল্যানিংটা নাই। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা এত কষ্টের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হওয়া, কিন্তু আমরা এটা কতটুকু পারছি? যে দেশে আমি বিশেষ করে ফুটবল করি, যে দেশে ফুটবলরা স্বীকৃতি বিদেশে আমাদের পতাকা উত্তোলন করতে পারে, সেই দেশে প্লেয়াররা ভালো খেলবে না, ভালো রেজাল্ট করবে না, আমি এটা বিশ্বাস করতে পারি না, এখনো বিশ্বাস করতে পারি না। আমার দৃঢ় বিশ্বাস আছে একদিন এই যে আমাদের সালাউদ্দিন বলেছে যে 2000 যে কাতারে যে ওয়ার্ল্ড কাপ হবে সেটা আমরা যাব, নিশ্চয়ই আমরা আশাবাদী, নিশ্চয়ই যাবে আমরা, কারণ আমাদের পটেনশিয়াল, আমরা স্বাধীনতা সংগ্রামের ফুটবল টিমের আমরা এই দেশ জাতীয় দেশ, এই দেশকে যদি
আমরা যে এখানে স্বীকৃত ব্রিটিশ আমাদের পতাকা উত্তোলন করেছি, হ্যাঁ। হাতিয়ার বানিয়েছে ফুটবলকে, Sure. এটা এই ইতিহাস তো পৃথিবীতে কোথাও নাই। কোথায় নেই। সেই ইতিহাসকে যদি আমরা সামনে রাখে যাই, জি। সেই চেতনাকে যদি আমরা সামনে রাখে সামনে যাই, রেখে। তা নিশ্চয়ই আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো, আমরা নিশ্চয়ই এশিয়াতে ভালো করবো, ভালো নিশ্চয়ই করবো। আমরা সাবকন্টিনেন্ট ভালো করবো, Sure. এটা আমি দৃঢ় বিশ্বাস করি। জনাব জাকারিয়া পিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আপনাকে সহ বাংলাদেশের প্রত্যেকটি স্বাধীনতা প্রেমিক ফুটবলারকে আমরা আমাদের মোহনা টেলিভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আমি স্বাধীন বাংলার পক্ষ থেকে আমি আজ ক্যাপ্টেন হিসেবে আপনাদের মোহনার সকল কর্মকর্তা পরিবারকে আমি আপনার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি, খেলাধুলা সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনি আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন timesportsbd@gmail.com। ফেসবুক, টুইটার, স্কাইপি সহ প্রত্যেকটি সামাজিক মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। খেলাধুলা সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনি আমাদেরকে জানান, আমরা জানাবো পুরো বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, মোহনার সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আজকের কুইজ, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের নাম কি? অপশন এ জাকারিয়া পিন্টু, অপশন বি প্রতাপ হাজরা। কুইজে অংশ নিতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস আপনার নাম স্পেস এ অথবা বি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। যত খুশি তত, তবে অবশ্যই পাঠাতে হবে আগামীকাল রাত 12টার মধ্যে। আর আমাদের গত পর্বের কুইজ বুঝি নাম হচ্ছে কিশোরগঞ্জের বন্ধু মোহাম্মদ শাহিন। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ, সঠিক সময় পৌঁছে যাবে আপনার গিফট। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে যাবার আগে বলছি আমাদের অনুষ্ঠানটি প্রতি রবি, সোম এবং মঙ্গলবার সন্ধ্যা 6:30 সম্প্রচারিত হয়ে থাকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।